প্রশ্নটা যদি করা হয় ভারতের প্রথম ব্যাংকের নাম কি? গুগল করুন। গুগল করলেই কয়েক হাজার পাতা বেরিয়ে আসবে। তার মধ্যে কয়েকটি আবার কুইজেরও। আবার কয়েকটি গবেষণাপত্রও। তবে সেসব পাতায় তথ্য নিয়ে দ্বিধাদ্বন্দ্বটাই প্রবল। প্রথম ব্যাংকের নাম নিয়ে নানা মুনির নানা মত। সে থাক গিয়ে। ভারতের প্রথম ব্যাংক নিঃসন্দেহে কলকাতাতেই তৈরি হয়েছিল। প্রথাগত ব্যাংকিং ব্যবস্থা শুরুর অনেক আগেই কলকাতা পেয়ে গিয়েছিল তার ব্যাংকারকে। আর এই ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠার পিছনে একটা দারুণ ইতিহাস লুকিয়ে। তখনও পলাশির যুদ্ধ হয়নি, অনেকটাই ম্লান বাণিজ্য বন্দর সপ্তগ্রাম। ইংরেজরা ক্রমে ক্রমে জাঁকিয়ে বসছে কলকাতায়, নিজেদের প্রয়োজনে ডিহি কলকাতায় নিয়ে আসছেন নাগরিক স্বাচ্ছন্দ্য। বাণিজ্য নগরী হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে কলকাতা। সে সময় অন্য অনেক ব্যবসায়ীর মতো ভাগ্যান্বেষণে কলকাতায় এসে হাজির হলেন সপ্তগ্রামের লক্ষ্মীকান্ত। লোকে তাকে নকুধর নামেই চিনতেন। নকু কিন্তু মাঝারি মাপের ব্যবসায়ী ছিলেন না, ধনকুবের বললেও কম বলা হয়। ব্যবসার প্রয়োজনে লোককে টাকা ধার দিতেন নকু, আবার আদায়েও সুদক্ষ ছিলেন। সম্ভবত সপ্তগ্রামে তার ব্যবসাটি পড়ে গিয়েছিল বলেই সদ্য বাণিজ্য নগরী কলকাতায় আবার তিনি লাভের মুখ দেখতে এলেন, এবং দেখলেনও। নতুন বাজারে বসতি গড়ে বেশ ভালোভাবেই দিন কাটছিল তার। সেই নকুধর একবার গঙ্গার পাড়ে বসে জব করছেন। সে সময় হঠাৎ তার চোখে পড়ল জলের মধ্যে এক সাহেব ভাসছেন, আধমরা। চাকর বাকরদের দিয়ে তিনি সেই সাহেবকে উদ্ধার করলেন। শুধু তাই নয়, সাহেবকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে গেলেন নতুন বাজারে নিজের বাড়িতে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন সাহেব। আর সাহেবের সঙ্গে আলাপচারিতায় ইংরেজিটা মোটামুটি রপ্ত করে ফেললেন নকু। ইংরেজি শেখায় নকুধরের লাভ হলো, সাহেব মহলে তার যোগাযোগ বাড়ল। আর সাহেবরা নতুন এই শহরে ধনকুবেরকে পেয়ে গেলেন। শোনা যায় টাকা লাগলেই নাকি এই সাহেবরা যোগাযোগ করতেন নকুর সঙ্গে। ইংরেজদের ব্যাংকার হয়ে গেলেন নকু। যোগাযোগ মানে যে সে যোগাযোগ নয়, একেবারে রবার্ট ক্লাইভের সঙ্গে বন্ধুত্বটা হয়ে গেল নকুধরের। টাকার আদান প্রদান তো আস্থা জুগিয়েই ছিল। শোনা যায় আরও একটি ঘটনা নকু আর ক্লাইভের মধ্যে সম্পর্কটাকে মজবুত করে দিয়েছিল। নকুধরের মাধ্যমে ইংরেজরা পেয়েছিল এক বিশ্বাসী লোককে। লক্ষ্মীকান্ত ওরফে নকুর অধীনে কাজ করতেন নবকৃষ্ণদেব। ইংরেজদের সঙ্গে নবকৃষ্ণের প্রথম পরিচয়টা ঘটিয়ে দেন নকুধরই। নবকৃষ্ণ হয়ে গেলেন কোম্পানির কেরানি ওয়ারেন হেস্টিংসের পার্সি শিক্ষক। কাশিমবাজারে যখন হেস্টিংস বদলি হন তখন তার সঙ্গী হন নবকৃষ্ণ। কিন্তু বিপদ বুঝে হেস্টিংসকে সতর্ক করে কলকাতায় ফিরে আসেন নবকৃষ্ণ। এরপরই হেস্টিংস বন্দী হন এবং ইংরেজদের ওপর আক্রমণ করার জন্য ঘুঁটি সাজিয়ে ফেলেন সিরাজের সৈন্য। সে সময় রাজা রাজবল্লভ একটি চিঠি পাঠিয়েছিলেন ইংরেজদের কাছে, অনুরোধ করেছিলেন কোনো বিশ্বস্ত হিন্দুকে দিয়েই যেন সেই চিঠি পড়ানো হয় এবং উত্তর লেখা হয়। তখন ডাক পড়ে নবকৃষ্ণের। ইংরেজদের অন্যতম বিশ্বস্ত মানুষটি যে তিনি। পলাশির যুদ্ধের পর সম্পর্কটা আরো সুদৃঢ় হয় নকুধর এবং ইংরেজদের। লাগে টাকা তো দেবে গৌরী সেনের মতো ব্যাপারটা হয়ে দাঁড়ায়। প্রয়োজন পড়লেই নকুধর ওরফে লক্ষ্মীকান্তের দ্বারস্থ হতে থাকেন রবার্ট ক্লাইভ থেকে শুরু করে সে যুগের তাবর কোম্পানির আধিকারিকরা। শোনা যায় ইংরেজ মারাঠা যুদ্ধের সময় ইংরেজদের নকু 9 লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন। ব্যাংকার নকুধরের ওপর বেশ খুশিই ছিলেন ইংরেজরা। 1862 সালে তারা তাকে খেলাত দিতে চান, কিন্তু নকু সেই উপাধি তার দৌহিত্রকে দেওয়ার জন্য অনুরোধ করেন। নকুর নাতি হন মহারাজা সুখময় রায়। ইংরেজরা বুঝতে পারল এদেশে ব্যবসা চালিয়ে যেতে হলে একটা ব্যাংক অত্যন্ত প্রয়োজন। আর সে কারণেই আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির উদ্যোগে তৈরি হলো হিন্দুস্তান ব্যাংক বা ব্যাংক অফ হিন্দুস্তান। সালটা 1770। কিন্তু অল্প কিছুদিন পর বন্ধ করে দিতে হলো এই ব্যাংক। এরপর 1773 সালে ওয়ারেন হেস্টিংস তৈরি করলেন গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক। সেটিও বন্ধ হয়ে গেল। 1806 সালে প্রতিষ্ঠা হয় ব্যাংক অফ ক্যালকাটা। 3 বছর পর এই ব্যাংকই হয় বেঙ্গল ব্যাংক। বেঙ্গল ব্যাংকের প্রথম এবং একমাত্র ডিরেক্টর নিযুক্ত হন সুখময় রায়। ভাবুন একবার,
ইংরেজদের সেই তথাকথিত ব্যাংকারের নাতি হলেন প্রতিষ্ঠিত ব্যাংকের ব্যাংকার। সে যাই হোক, অনেকের মনেই প্রশ্ন আসছে ব্যাংকের লেনদেন কিভাবে হতো। বেঙ্গল ব্যাংকই প্রথম নোট নিয়ে আসে বাজারে। ১-২ টাকার নোট ভেবে ভুল করবেন না। তখনকার বাজারে চালু ছিল ৫০০, ১০০, ৫০ টাকা এবং ১ মোহরের নোট। সেই সময় বাজারে নোট জাল হতো। আর তখনকার দিনেও তো জালিয়াতরা ছিলই। এ প্রসঙ্গে কাজল মিত্র একটা দারুণ ঘটনার উল্লেখ করেছেন। ১৮২৯ সালের ফেব্রুয়ারি মাসে বেঙ্গল ব্যাংকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। রাজকিশোর দত্ত নামে একজন লোক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাগজ বন্ধক রেখে কিছু টাকা ধার চায়। কোম্পানির কাগজ দেখে সেক্রেটারি জে.এ. ডারিন জানান কাগজগুলি জাল। কিন্তু অ্যাকাউন্টেন্ট জেনারেল কাগজগুলি ঠিক আছে বলে মত প্রকাশ করে। রাজকিশোর দত্তকে ৩.৫ লক্ষ টাকা দেওয়া হয়। পরে জানা যায় কাগজগুলি সত্যিই জাল ছিল। তবে বাঙালি ব্যাংকারের কথা বলতে গেলেও আরও একজনের কথা কিন্তু না বললেই নয়। তিনি হলেন রবি ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ম্যাকিন্টস কোম্পানির অংশীদার ছিলেন দ্বারকানাথ। এই সংস্থা কমার্শিয়াল ব্যাংক নামে একটি ব্যাংক তৈরি করে ১৮১৯ সালে। ১৮২৪ সালে তৈরি হয় ক্যালকাটা ব্যাংক। এই দুই ব্যাংক মিশে গিয়ে হয় ইউনিয়ন ব্যাংক। ব্যবসা এবং চাষবাসের জন্য ঋণ দেওয়াই ছিল এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য। কিন্তু ম্যাকিন্টস কোম্পানি ফেল করে ১৮৩৩ সালে। ফলে ব্যাংকটিও ফেল করে। কিন্তু আমানতকারীদের টাকা নিয়ে পালাননি দ্বারকানাথ। সে বছর ৫ই জানুয়ারি সমাচার দর্পণে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, শ্রীযুক্ত দ্বারকানাথ ঠাকুর ওই ব্যাংকের যত দাওয়া আছে তা পরিশোধ করবেন। ভাবুন তখনকার ব্যাংকের কথা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা আছি কলকাতা থ্রোব্যাক নামে, ইনস্টাগ্রামে হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান এবং কি তথ্য পেতে চান সেটা জানান কমেন্ট বক্সে। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।